হেরে যাওয়া কিংবা জিতে যাওয়া, অন্যদিকে জয় পরাজয়, এ দুটোর কোনোটাই কিন্তু মানুষের হাতে থাকে না। এগুলো সব কিছুই থাকে আল্লাহ তাআলার হাতে। মানুষের হাতে থাকে শুধু চেষ্টা আর নিরলসভাবে পরিশ্রম করে যাওয়া, আর অন্যদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমার এটা প্রয়োজন, আমাকে এটা দিয়ে দেন, তবেই কিন্তু মানুষের সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ হবে। সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কোনো মানুষ কিন্তু জন্মগ্রহণ করে না। মানুষ তার কর্মের মাধ্যমেই তার ভাগ্য গড়ে তোলে। যিনি জন্মদান করেন তিনি যেমন প্রসূতি, মা যেমন সন্তানের প্রসূতি, তেমনি কঠোর পরিশ্রমও কিন্তু সৌভাগ্যের প্রসূতির উৎস। মানুষকে তার কর্মফল ভোগ করতে হয় এবং তার কর্মের মাধ্যমেই কিন্তু তার জয় পরাজয়কে ছিনিয়ে আনতে হয়। আর জীবনটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক রঙিন। তাই এই জয় পরাজয়ের কারণে নিজেই নিজের জীবনটাকে কিন্তু স্বেচ্ছায় ধ্বংস করে দেওয়া বোকামির কাজ ছাড়া আর কিছুই নয়। পরাজয় মানে জয়কে ছিনিয়ে আনার প্রচেষ্টা, হোঁচট খাওয়া মানেই উঠে দাঁড়ানোর চেষ্টা। আর উপমা দিয়ে বলতে গেলে এমনটাই বলতে হয় যে আকাশে প্রচণ্ড ঘন কালো মেঘের পর যে মুষলধারে বৃষ্টি হয়, আর এই বৃষ্টি কিন্তু অনেক রহমত। আর এই বৃষ্টির পরে যে চারিপাশের পরিবেশটা পাওয়া যায়, আকাশের সৌন্দর্য দেখা যায়, তা কিন্তু বৃষ্টির আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছ এবং পরিষ্কার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের সালাতটা আদায় করে নিয়েছি। তারপর গতকাল রাতে নুজাতের আব্বু কিছু খাবার এনেছিল, এই যে চানাচুর, বিস্কিট, মুড়ি, এগুলো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই সালাদটা আদায় করে আমি এগুলো সব গুছিয়ে নিলাম। কারণ কাজ আপনি যতই ফেলে রাখবেন ততই দেরি হবে, এই জন্য এই কাজগুলো আগে গুছিয়ে নিলাম। কারণ ঘুম থেকে উঠেই নুজাতের আব্বু বলবে আমাকে একটু মুড়ি দাও, এজন্য মুড়িগুলো কিন্তু একটু চেলে নিলাম। আর মুড়ি কিন্তু সব সময় আমি বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এভাবে চেলে রাখি, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর গুঁড়ো গুঁড়ো ময়লা থাকে, এজন্য একসঙ্গেই চেলে রেখে দেই। যখন খেতে যাবে তখন শুধু দিয়ে দিব বাটিতে, নাহলে ওই সময় কিন্তু আবার অল্প অল্প করে ছাকতে গেলে কিন্তু আবার অনেকটাই বিরক্ত লাগে। এজন্য সব কাজ গুছিয়ে নিলাম সকালবেলায়, এই খাবারগুলো গুছিয়ে। আর এই যে এখন এক গ্লাস পানি ঢেলে নিলাম। আমি ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি খাই, এটা আমার প্রতিদিনের অভ্যাস। আর পানি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, তাই এক গ্লাস পানি খেলে আমার কিন্তু সকালবেলা অনেকটাই ভালো লাগে, যেহেতু এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর এখন একটু নুডলস রান্না করে দিচ্ছি মেয়ের টিফিনের জন্য, কারণ প্রতিদিনই ওকে আমার স্কুলে টিফিন দিতে হয়, তাই একদিন চেষ্টা করি এক এক রকমের আইটেম দিতে। তাই কখনো ফ্রেঞ্চ ফ্রাই দেই, কখনো নুডলস দেই, কখনো বাড়িতে যে ভাত থাকে ওটা দিয়ে কিছুটা সবজি দিয়ে ফ্রায়েড রাইস করে দেই, মাঝে মাঝে চিকেনটা ভেজে দেই। তো বিভিন্ন দিনে বিভিন্ন রকমের আইটেম দেওয়ার চেষ্টা করি। আর স্কুলে টিফিন না দিলে কিন্তু আমার নুজাত খুব মন খারাপ করে, এজন্য ওকে প্রতিদিনই আমি টিফিন দিয়ে দিই। তারপর অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নিয়েছি। আসলে সকালবেলা নাস্তা করার সময় ভিডিওটা অন করা হয় না, তাই কখন কি নাস্তাটা করলাম ওটাও আর দেখানো হয় না। আর নাস্তা করার পরে সবাই যখন চলে গিয়েছে তখন আমি এই যে আমার কিছু কাপড় ছিল অর্ডারে, সেগুলো কেটে নিয়েছি। কাপড় কেটে নেওয়ার পর তারপরে আবারও চলে আসলাম কিচেনে রান্না করার জন্য দুপুরে। আজকে নুজাতের আব্বু দুপুরে চলে আসবে বাড়িতে, খাবার এজন্য দিয়ে দেওয়া লাগেনি, এজন্য এখন রান্নাটা করে নিচ্ছি। আর আজকেই কিন্তু প্রথমবারের মতো আমি এই যে তেলাপিয়া মাছটা রান্না করছি। এই মাছটা কিন্তু আমাদের বাড়িতে খুবই কম আনে, যার কারণে আজকে প্রথম এভাবে ভাজছি। জানি না কতটা খেতে ভালো লাগবে। তো মাছটা আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এরকম যে ধরনের গুঁড়ো মশলাগুলো আছে আর বাটা মশলাগুলো, সেগুলো দিয়ে প্রথমে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে ভেজে নিয়েছি। তারপরে আবার ওই যে ঝাল পেঁয়াজের মধ্যে দিয়ে দো পেঁয়াজের মতো করে নিচ্ছি। আসলে এটা জানি না যে মাছের দো পেঁয়াজু হয়েছে,
নাকি মাছের গ্রিল হয়েছে। তো যেটাই হোক না কেন দেখে তো মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় লাগছে। এই তো মাছ ভাজা হয়ে গিয়েছে আর এখানে এই যে মাংস ছিল ওটা দিয়ে বাচ্চারা খেয়ে নেবে। আর করলা ভাজি করেছি আর নুজহাতের আব্বুর জন্য হচ্ছে ডাল। ডাল তো আমার প্রতিদিনের মেনুতে থাকতেই হবে, না হলে কিন্তু নুজহাতের আব্বুর খাওয়াটা একদমই কমপ্লিট হয় না, শেষ পাতে কিন্তু তাকে ডাল দিতেই হবে। এজন্য ডালটা সবসময় আমি হচ্ছে রান্না করি, একদিন রান্না করলে দুদিন হয়ে যায়। আর কমন যে খাবারটা আমার রেসিপিতে দেখতে পারবেন দুপুরে, সেটা হচ্ছে করলা ভাজি। এই গরমে কিন্তু একটু করলা ভাজি খেলে অনেকটাই ভালো লাগে, কারণ একটু তেতো তেতো লাগে। এর জন্য হচ্ছে করলা ভাজিটা সবসময় আমার মেনুতে থাকে। আর ছেলে তো মাংস ছাড়া খায় না, তাই ওর জন্য কিছুটা মাংস ছিল আগের দিনে রান্না করা, ওটা দিয়ে ছেলেকে আমি দিয়ে দিয়েছি। আর মেয়ে তো আলহামদুলিল্লাহ যে খাবারগুলো রান্না করেছি এগুলো সব কিছু দিয়েই ও খেয়ে নেবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছুটা রেস্ট নিয়ে নুজহাতকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি, কোচিংয়ে নিয়ে যাব। আর বের হতেই দেখি একটা কই মাছ হচ্ছে এই যে ভেসে এসেছে। একটা না, আমাদের এখানে কিন্তু সব সময়ই অনেক মাছ, বিশেষ করে কই মাছ পাওয়া যায়। শুনেছি আকাশের ডাক শুনলে নাকি মেঘের ডাক, কই মাছ উপরে উঠে আসে, তাই সেই ক্লিপসটাও কিন্তু একটু ভিডিওতে রাখার চেষ্টা করেছি। আর আজকে হচ্ছে নুজহাতকে কোচিংয়ে নিয়ে যেতেও যেমন আমার কষ্ট হয়েছিল, তো ওকে কোচিংয়ে রেখে বাসায় আসতেও আমার ঠিক সমস্যা হয়েছিল। আবার যেতেও যেমন সমস্যা হয়েছিল, আবার কোচিং ছুটির পর তাকে আনতেও কিন্তু সমস্যা হয়েছিল। আমার কিন্তু মোট 4 বার যাওয়া আসা করতে হয়, কারণ কোচিংয়ে গিয়ে বসে থাকলে আমার সময়টা অনেক লস হয়। যদিও ডাবল যাওয়া আসার কারণে আমার কিন্তু যাতায়াত ভাড়াটাও ডাবল লাগে। তারপরেও হচ্ছে ওকে দিয়ে আমি কোচিংয়ে রেখে বাসায় চলে আসি, এসে আমার অনেক কাজ থাকে সেগুলো করে আবার ওকে আনতে যাই, আবার ওকে নিয়ে আসি। এভাবেই হচ্ছে আমি প্রতিদিন ওকে কোচিংয়ে নেওয়া আনা করি। আর এই যে হচ্ছে একটা অর্ডারের ড্রেস কমপ্লিট করেছি, সেটা একটু দেখিয়ে দিলাম। দুটো হাতায় কিন্তু একটু ওই যে নায়রা ডিজাইনের মতো ফিতার মতো দিয়ে ডিজাইন ছিল, এটা ব্যান্ড কলার ছিল। আর বর্ডার পোর্শনে তো আগে থেকেই কাজ করা ছিল। আর যেই কাজটা করতে আমার এই ড্রেসের সব থেকে বেশি কষ্ট হয়েছিল সেটা হচ্ছে এই সালোয়ারটা করতে। এই সালোয়ারটা কিন্তু ইউটিউব থেকে একটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে এই মামনিটা আমাকে দিয়েছিল যে আন্টি এইভাবেই আমার ড্রেসটা তৈরি করে দিবেন। তো হুবহু মেইন ডিজাইনটা করতে কিন্তু আমার কষ্ট হয়েছিল, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগেছিল। আর আমি কিন্তু কোনো কাজে একদম হেলাফেলা করে করি না, যতটা সম্ভব আমি একদম আমার চেষ্টা মতো করে যাই যাতে জিনিসটা পারফেক্ট হয়। অর্ডারের জিনিস বলে কিন্তু আমি কোনো জিনিসই একদম হেলাফেলা করে তৈরি করি না। এই যে ছোট ছোট বাটনগুলো তৈরি করতে, তারপরে হচ্ছে এই যে পুঁথিগুলো লাগাতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছিল। তারপরেও যেহেতু মামনিটা আবদার করেছিল, তাই হচ্ছে অনেক কষ্ট হলেও আমি ডিজাইনটা ওকে হুবহু করে দিয়েছিলাম। আর যেহেতু সকাল থেকেই অনেকটা বৃষ্টি হচ্ছিল, এর জন্য কিন্তু সন্ধ্যাবেলাও অনেকটা ভালো লাগছিল, কারণ প্রচণ্ড গরমের পর এক পশলা বৃষ্টি কিন্তু মনের মধ্যে অনাবিল সুখ শান্তি ফিরিয়ে আনে। এই জন্য হচ্ছে সন্ধ্যার সময় আজকে একটু পায়েস রান্না করেছি। এটা হচ্ছে গুড়ের পায়েস, আর এই গুড়টা কিন্তু একদম পিওর গুড়। আমার ননদের বাড়ি থেকে হচ্ছে আমি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। ননদ বাড়ির পাশেই হচ্ছে এই গুড়ের কারিগররা থাকে, তারা প্রচুর পরিমাণে অর্ডার নেয়। তো প্রথম দিকের গুড়গুলো কিন্তু একটু পানি পানি হয়, কিন্তু লাস্টের দিকে গাছ যতই কাটবেন ততই কিন্তু রসটা গাঢ় হয়ে বের হয়, আর ওই রসটা দিয়েই হচ্ছে এই গুড়গুলো তৈরি। তাই হচ্ছে একদম পিওর গুড়। নুজহাতের আব্বু হচ্ছে পায়েসটা অনেক বেশি পছন্দ করে, একটু কম মিষ্টি দিয়ে এই যে পায়েসটা আমি রান্না করে নিলাম। এরপর হচ্ছে বাটিতে বাটিতে সার্ভ করে নিব, কারণ একসঙ্গে যদি আমি রান্নার পরপরই সার্ভ না করি তাহলে কিন্তু পরে অনেকটা জমাট বেঁধে যায়। আর এই যে বাটিতে বাটিতে পরিবেশন করার পর উপরে কিন্তু একটা সরের মতো পড়ে, ওইটা কিন্তু আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। এই জন্য হচ্ছে সব বাটিতে বাটিতে বেড়ে যেগুলো খাবে সেগুলো রেখে দিব, আর যেগুলো হচ্ছে খাওয়া হবে না, যেহেতু এক্সট্রা অনেক বাটি নিয়েছি, ওইগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখবো নর্মালে, যখন ওদের মন চাবে তখন ওরা খেয়ে নেবে।
ভিডিওর শুরুতেই কিন্তু জয় পরাজয় নিয়ে অনেক কথা বলেছিলাম। তার একটা কারণ হচ্ছে আগামী 20 তারিখে কিন্তু যারা এবছর এসএসসি পরীক্ষা দিবে তাদের রেজাল্ট আউট হবে। যদিও 20 তারিখে বলেছে, টাইমটা একটু এদিক ওদিক হতে পারে। তো সেজন্যই বলছি, এই যে 20 তারিখের একটা রেজাল্ট হবে বাচ্চাদের, এর পরে কিন্তু খুব বড় একটা প্রভাব পড়বে আমাদের সমাজে। কারণ এখানে কেউ ফেইলার হবে, কেউ সাকসেস হবে। তবে যে সাকসেস হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ। যে অকৃতকার্য হয়েছে বা ফেইলার হয়েছে তাকে কিন্তু কোনোভাবেই আমরা বকাঝকা করব না, কোনোভাবেই কিন্তু কোনো গালিমন্দ করব না। তার ব্রেইনে, মন মানুষ মস্তিষ্কে কোনো রকমের প্রভাব পড়ে এমন কোনো খারাপ কথা আমরা বলবো না। যদিও অনেক কষ্ট করে বাবা মায়েরা সন্তানদেরকে লেখাপড়া করায়, যদি কোনো খারাপ হয়ে থাকে রেজাল্ট তাদের কিন্তু খারাপ লাগবে। তারপরেও অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। আমার ছেলেও কিন্তু পরীক্ষা দিয়েছে, জানি না কি হবে। আল্লাহ তাআলার কাছে নামাজে বিছিয়ে কিন্তু দিন রাত দোয়া করছি যে আল্লাহ ছেলেটা যেন ভালো রেজাল্ট করে। তো যারা অকৃতকার্য হবে তারা কিন্তু ফ্যামিলির চাপেই হোক বা সামাজিক মানুষের বিভিন্ন কথাবার্তার চাপেই হোক, অনেক সময় কিন্তু অনেক অকারেন্স করে বসে, অনেক সময় কিন্তু অনেকেই তাদের জীবনটাই শেষ করে ফেলে। এজন্যই বলছিলাম জীবনটা কিন্তু অনেক সুন্দর, অনেক রঙিন। আজকে খারাপ করেছো তো কি হয়েছে, আগামীতে প্রচেষ্টা করে যাও, তাহলে সৌভাগ্য কিন্তু তোমার আসবেই। আর বাচ্চাদের এই ধরনের বিভিন্ন ধরনের অকারেন্স ঘটানোর মূল কারণ কিন্তু আমরা নিজেরাই। কারণ সমাজ কিন্তু যে ভালো করেছে তাকে শুধু বাহবাই দেয় আর টেনে উপরের দিকে নিয়ে যায়, কিন্তু যে খারাপ করেছে তাকে কিন্তু সান্ত্বনা না দিয়ে বরঞ্চ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কটু কথা বলে ফেলে। এটা কিন্তু আমাদের এক ধরনের সমাজের লোক আছে যাদের অভ্যাস কিন্তু এটাই, যে উপরে যে উঠবে তাকে শুধু ঠেলেই উপরে উঠাবে, আর যে নিচে পড়ে থাকবে তাকে সব সময় নিচে নামিয়ে রাখবে। তাই আমাদের সকলের দায়িত্ব হবে যে কৃতকার্য হয়েছে তাকে বাহবা দেওয়া, আর যে অকৃতকার্য হয়েছে তাকে উৎসাহ দেওয়া, যে পরবর্তীতে যেন সে আবারও পরিশ্রম করে সৌভাগ্য বা সাফল্য ছিনিয়ে আনতে পারে। এই তো নুসরাতের আব্বুকে মুড়ি দিয়ে পায়েস দিয়ে দিলাম, কারণ তিনি মুড়ি দিয়ে পায়েস খেতে অনেক বেশি পছন্দ করে। সবার সাফল্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।